ধরো আমরা প্রথম থেকে শুনেছি মানে প্রেম, পড়াশোনা, পলিটিক্স। তো তোমার কি এই সবগুলোতে ইনভলভমেন্ট ছিল নাকি? তো এগুলো মানে বড় বড় ফার্মা কোম্পানিজ কিন্তু হায়ার করে যারা ডাক্তার থেকে ম্যানেজমেন্টে যায়, বা বড় বড় প্রাইভেট হসপিটালও কিন্তু হায়ার করে। ওকে একটা রেগুলার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করা উচিত। তো হ্যাঁ, সবারই একটা ডেইলি স্কিন কেয়ার রুটিন থাকা উচিত। এরকম অ্যাটমিক হ্যাবিটস, সাইকোলজি অফ মানি, তারপর হাউ টু ইনফ্লুয়েন্স পিপল। ডার্মাটোলজিস্ট যদিও, তারপরে প্রথম কোশ্চেনটা হচ্ছে সার্জারি আর মেডিসিন। এই তিনটে পি এর মধ্যে দুটো পি কে নিয়ে চলা যেতে পারে। কেউ যদি প্রেম করে, পলিটিক্স করে, ওই দুটো নিয়ে চলতে পারো। পড়াশোনাটা কিছুটা হ্যাম্পার হবে। মেডিকো গার্লফ্রেন্ড আর নট মেডিকো গার্লফ্রেন্ড। ডক্টর পশুপতি বলে সার্চ করবে, দেখবেন না যে ওর এমবিবিএস এর পার্সেন্টেজ মনে হয় ছিল 97.8%। মানে পিজির জন্য বা ফাইনাল ইয়ারের জন্য ম্যারো আর প্রেপলেটার। ওটি আমি হ্যান্ড রিটেন অ্যাটলিস্ট 80 থেকে 100টা খাতা বই নিয়েছিলাম। এমনি নোটস করে নার্স। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত। সো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু এপিসোড নম্বর 4। সো আজকে আমি যার সাথে আছি, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড পার্সন আই হ্যাভ মেট ইন এমসিকে। সো আজকে আমি আছি ডক্টর ময়ূখ হাজরা দাদার সাথে। দাদা, যদি একটু ইন্ট্রোডাকশনটা তুমি দাও প্রথমে। হ্যালো এভরিওয়ান, প্রথমবার গৌরবের সাথে সামনাসামনি দেখা হচ্ছে, আগে ওর ভিডিও দেখেছি। তো আমি ডক্টর ময়ূখ হাজরা। আমি ফার্স্টে নিজে স্কুলিং করি অ্যাসেম্বলি অফ ওয়ারচার্চ, পুরুলিয়া জেলাতে। তো ওখানে মানে একটা স্মল টাউন হচ্ছে, যেটা তোমরা সবাই জানো। তো ওইখানে ফেসিলিটিস অতটা বেশি ছিল না, সেখান থেকে মেডিকেল কলেজ চান্স পাই। অ্যান্ড তারপরেতে কিছু কিছু অ্যাচিভমেন্ট হয়, যেরকম 2টো গোল্ড মেডেল, তারপর পিজি র্যাঙ্ক। তো এমনি এখন আমি নিজের ডার্মাটোলজি রেসিডেন্সি করছি, আমি নিজের ফার্স্ট ইয়ারে আছি। তো আমি প্রথমে একটা জিনিস যেটা দিয়ে শুরু করতে চাইছি, যে ধরো তোমার ইউটিউব চ্যানেল আছে, বা এখন মানে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে যারা মেডিকোস, তারা মানে মোটামুটি সবাই চেনে দাদাকে, মানে যতদূর যা মনে হয়। বিকজ হ্যাঁ, যাই হোক। তো এবার ব্যাপারটা হচ্ছে যে প্রচুর কন্টেন্ট তোমার অলরেডি দেওয়া আছে এই বিষয়ে। স্টিল আমি প্রথম কোশ্চেন এটাই জানতে চাইবো, কেন আমি যখন আমার বন্ধুদেরকে বলেছি, তো তাদের প্রত্যেকের এটাই জানার ব্যাপার ছিল, যে এই যে লাস্ট পিজিতে যে তোমার র্যাঙ্কটা হলো AR29, তো মানে এর মূল মন্ত্রটা কি ছিল? এইটা মানে একদম মানে সবার সব থেকে মেইন কোশ্চেন এটাই থাকে। মানে যখনই আমি প্রথম থেকে যারা বলে আসছে, যে যখনই তোমার সাথে পডকাস্টের কথা, যে এইটার কি, তাও আবার রানিং। বুঝতে পারলাম। হ্যাঁ, আমার চ্যানেলে যেরকম বেশিরভাগ দেয়া আছে। তো একটা কথা আছে যে দ্য সিক্রেট অফ এ সাকসেসফুল ম্যান ইজ এ সিক্রেট। তো আমি চেষ্টা করেছি যতটা আমার মানে উপলব্ধি করেছি সেগুলো নিজের মধ্যে বলা। তো বেসিক 3টে ফান্ডা হচ্ছে, যেটা আমি সব ভিডিওতেই বলি। একটা তো হচ্ছে যে একটা সোর্স অফ রিভিশন, একটা কুইক সোর্স অফ রিভিশন, সেটাকে বারবার পড়তে হবে। বিকজ ব্রুস লি অলসো টোল্ড দ্যাট আই ডোন্ট ফিয়ার দ্য ওয়ান হু প্র্যাকটিসেস 1000 কিক্স ওয়ান্স, বাট আই ফিয়ার দ্য ওয়ান হু প্র্যাকটিসেস 1 কিক 1000 টাইমস। একই জিনিস বারবার পড়ে যেতে হবে। তার সাথে হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো সলভ করতে হবে, বিকজ ওটা আমাদের হেল্প করবে যে এক্সামের পিচটা কীরকম। যেরকম খেলার আগেতে আমরা মাঠে নামি, প্লেয়াররা নামে, ইন্ডিয়ান এবারে ওয়ার্ল্ড কাপ জিতলো, ওরা সবসময় পিচ অ্যাসেসমেন্ট করে। তো সেই পিচ অ্যাসেসমেন্টটা অ্যান্ড ওরা স্টাডি করে। আজকালকার টেকনোলজিতে তো ওরা স্টাডি করে কার বলেতে কে কোন জায়গায় বাউন্স খেলে আউট হবে। তো সেইটা এস্টিমেট করতে হেল্প করে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেট, আর অনেকটা রিপিটও আসে। তার সাথে তো হচ্ছে যে মেন টেস্ট দিয়ে দেখতে হবে যে আমি কোথায় স্ট্যান্ড করি কোন কম্পিটিশনের জায়গায়। তো তার জন্য গ্র্যান্ড টেস্ট দিতে হবে। এই 3টে হচ্ছে বেসিক ফান্ডা। আর আরেকটা জিনিস তো থাকেই, যেটা উপরওয়ালা বলি বা যাই বলি, লাক বলি। তো সেই একটা ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে। মানে তুমি ভালো স্টুডেন্ট হলেও ইউর র্যাঙ্ক কুড বি ইন 300, খুব ভালো হয়ে গেলে টপ 10-এও হতে পারে, আবার 600-ও হয়ে যেতে পারে। তো এই রেঞ্জে মোটামুটি সবাই মোর অর লেস ইকুয়ালি আমি মনে করছি। তো সেদিনকার এক্সাম হল পারফরমেন্স অ্যান্ড ওই লাক ফ্যাক্টরটা একটুখানি কাজ। আচ্ছা, তো আমার একটা বিষয় একটু প্রথমে যেটা জানতে চাই, যে মানে তোমার তোমার এখন যে ট্যালেন্টগুলো দেখেছি মানে লাস্ট ইয়েতে, তো এমবিবিএস লাইফটাই কেন অ্যাজ এ প্রফেশনাল তুমি নিলে? মানে এমবিবিএসটাই কেন? অন্য কিছুতে তো যেতে পারতে, কেন এমবিবিএসটাকে কেন চুজ করলে? এটার বিষয়ে মানে আমি অনেকটা আগের থেকেই স্কুল লাইফ থেকেই মোটামুটি ঠিক করে রেখেছিলাম, আমার ডাক্তারের দিকে অ্যাফিনিটিটা ছিল। তো 10 অবধি তো মানে সেরকম সাবজেক্ট ওয়াইজ কিছু নলেজ ছিল না, 10 পাস করলাম। অ্যান্ড একটা ইনসিডেন্ট, আর আমার মা বাবা খুব চাইতো, বিশেষ করে বাবা খুব চাইতেন যে আমি ডাক্তার হই। তো 10 ক্লাসে যখন রেজাল্ট বেরায়, তো সেটাই আমি আইসিএসসিতে মানে 94% পাই।
এক্সপেক্ট করছিলাম 96 মতো, বাট 94 হয়েছিল, তো ঠিক আছে, চলে যায়, মোটামুটি ঠিকই আছি। তো তখন একজন আমার বন্ধুর কল আসে, তো সে বলে যে আমার বাবাকে ফোন করে, মানে কী করে নাম্বার পেলো সেটা আমি জানি না। তো সে ফোন করে বলে, আঙ্কেল, মানে আমার প্রি বোর্ডসেতে মোটামুটি আমি 3rd পজিশনে ছিলাম স্কুলে, বাট দেন সে বলে না যে আঙ্কেল, আমার তো প্রি বোর্ডসে অনেক কম নাম্বার ছিল, বাট আমি এখনও অনেক বেশি পেয়ে গেছি, আমি তো এক্সপেক্টই করিনি এত বেশি পেয়েছি। তো মানে ও 96, 95 বা 95.6% পেয়েছিল, অ্যান্ড সেটা নিয়ে আমার বাবাকে বলে, মানে যেদিনকে যখনই রেজাল্টটা বেরোয় তখনই। তো যেটুকুনিও বা খুশি ছিল সেটা মানে মাটিতে মিশে যায়। আচ্ছা আচ্ছা। এরকম একটা জিনিস হয়েছিল। তো সেদিন বাবা বলেছিলেন না যে দেখ, তুই মেডিকেলটা পেয়ে সবার মুখে ঝামা ঘষে দিস। বাহ। তো ওই কথাটা আমার মাইন্ডে ছিল। তারপরে তো যখন আমি এজি চার্চেতে অ্যাডমিশন নিতে যাই, তো আমাকে ওখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ফার্স্ট টাইমে যদি মেডিকেল না পাও তাহলে তুমি কী করবে? তো আমি বললাম না যে আবার ড্রপ দেবো। বলছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যাবেন? আমি বললাম না, আমি আবার মেডিকেলের জন্যই ড্রপ দেবো একবার। বলছে সেকেন্ড টাইমেও যদি না পাও তাহলে কী করবে? আমি বললাম ম্যাম, এটা হতে পারে না। এই কনফিডেন্সটা ছিল যে আমি যদি কেটে পড়ি একটা ইয়ারেতে হয়তো ব্যাড লাক হতে পারে আমার সাথে, যে নাও চান্স পেতে পারি, বাট আমার অ্যাফিনিটিটা ছিল। অ্যান্ড 11-12 তো আমি সাবজেক্ট দেখে বুঝলাম যে আমার ম্যাথের দিকে অতটা অ্যাফিনিটি নেই। আমার ফেভারিট সাবজেক্ট ছিল বায়োলজি, আর তারপর সেকেন্ড ফেভারিট সাবজেক্ট ছিল জিওগ্রাফি। তো তাই জন্য অ্যাফিনিটিও ওই দিকেই আছে। প্ল্যান বিটা কোনো ছিলই না তার মানে। না, প্ল্যান বি ছিল না। আমি বলতে যাবো না যে আমার রুগীদের স্বার্থে আমি এই সার্ভিস করব, পুরো সমাজের জন্য সার্ভিস করব, সেগুলো আমি বলবো না। আমার অ্যাফিনিটি ছিল অ্যান্ড আমার ইচ্ছা ছিল, সেটার জন্যই আমি করেছি। আজকাল অনেকেই কথা বলে যে হ্যাঁ, আমরা রোগীর স্বার্থে আমি গ্রামে গিয়ে চিকিৎসা করবো। তো তাহলে হচ্ছে না যে তাহলে গিয়ে এই নিউজগুলো আসতো না যে এমবিবিএস স্টুডেন্টরা নিট ইউজি স্ক্যামের মধ্যে ইনভলভ। হ্যাঁ, ডেফিনেটলি। অনেকজন অ্যারেস্টও হয়েছে। তো এগুলো মানে যেটা অ্যাকচুয়াল সেটাই বলা উচিত আমার মনে হয়। ডেফিনেটলি। তো ধরো যে মেডিকেল কলেজে তোমার পুরো ইউজি লাইফটা কাটলো, মানে পুরো আন্ডার ইউজি, তোমার ইয়েটা কী ছিল? মানে ধরো আমরা প্রথম থেকে শুনেছি মানে প্রেম, পড়াশোনা, পলিটিক্স। তো তোমার কি এই সবগুলোতে ইনভলভমেন্ট ছিল নাকি, মানে যদি তুমি বলতে চাও, আদারওয়াইজ না বলতে চাইলে কোনো ব্যাপার না, সবগুলোতে ইনভলভমেন্ট ছিল নাকি শুধু পড়াশোনা দিয়েই কেটেছে? হ্যাঁ, কোভিডে বেশি যাবো না, ওকে 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 একটুখানি ওপর বলছি। তো আমাদের ডেফিনেটলি। ফার্স্ট যে ডান্সিংটা হয়েছিল মেডিকেল কলেজে এসে, হ্যাঁ, তো সেখানে মুকুবিতা বলেছিল মেডিকেল কলেজের 3টে পি, প্রেম, পলিটিক্স, ডেফিনেটলি আমি এটাই শুনেছি, এই জন্য আগে আইটি তোমার হাতে। হ্যাঁ ডেফিনেটলি। তো ফার্স্টের দিকে তো হ্যাঁ পড়াশুনো করতাম, পলিটিক্সের সাথেও অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম। তো পার্ট 1-এর পরেতে আমাদের একটা রীতি আছে যে আমরা তারপর থেকে সরে যাই, দিয়ে তারপর ফাইনাল ইয়ারেতে ফোকাস করি। তো পড়াশোনা আর পলিটিক্স থেকে মোটামুটি চালিয়ে গিয়েছিলাম, তারপরেতে সরে এসেছিলাম। তারপরেতে হ্যাঁ প্রেমের দিকেও ঢুকি, অ্যান্ড তারপর পলিটিক্সে কিছু মানে যদিও ইনভলভ ছিলাম, কিছু অপ্রিয় ঘটনা ঘটে যার জন্য পুরোপুরি সরে এসেছি। যদিও নিজের একটা ভিউ আইডিওলজি আছে, নিজস্ব দেখার ভঙ্গি আছে, বাট আমি এটাই উপলব্ধি করে বলতে পারবো যে মানে এই 3টে পি এর মধ্যে 2টো পিকে নিয়ে চলা যেতে পারে। কেউ যদি প্রেম করে পলিটিক্স করে ওই দুটো নিয়ে চলতে পারবে, পড়াশুনোটা কিছুটা হ্যাম্পার হবে। কেউ যদি প্রেম করে পড়াশুনো করে ওই দুটোই, পলিটিক্সটা হ্যাম্পার হবে, মানে তিনটের মধ্যে যে কোনো দুটোকে আমরা নিয়ে চলা যেতে পারে। বুঝতে পেরেছি। তো তুমি ধরো যে এই মানে পিজির আগে লাইফটা আর এখনের লাইফের মধ্যে কি কোনো তফাৎ বা কোনো পার্থক্য বুঝতে পারো? মানে ওয়ার্কলোড, প্রেশার বা হবিসগুলোকে মেনটেন করা, ঠিক আছে, তো তখন সহজ হতো জিনিসগুলো নাকি এখন বেশি সহজ? আমি তো ডার্মাটোলজি নিয়ে করছি আর আমাদের কলেজে করছি, তো এখানে ওয়ার্কলোডটা আমি বলে দিচ্ছি, খুব একটা বেশি ওয়ার্কলোড নয়। এটা মোটামুটি 45 থেকে 48 আওয়ার্স ডিউটি পার উইক। রোজই আসতে হয়, ওপিডি থাকে, তারপর ওয়ার্ড থাকে, ক্লাস থাকে, ওইসব অ্যাকাডেমিক্সটা আমাদের এখানে বেশ ভালো আছে। গেস্ট লেকচার থাকে, এক্সটেম্পোর থাকে, মাস থাকে, আমাদের কলেজের মধ্যেই মানে স্যার অর্গানাইজ করেন। ওইসব অ্যাকাডেমিক্সে ইনভলভমেন্ট তো আছে। এবার যেটুকু টাইম ওপিডিতে থাকা, ওইখানে পেশেন্ট লোডটা প্রচুর থাকে ওপিডিতে, 700 থেকে 800 পেশেন্ট। বাট তারপরেতে আফটার 4 PM মানে যা ওয়ার্ডে ডিউটি থাকবে তাকে একবার যেতে হবে বা অনকল আসলে অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, তাছাড়া আফটার 4 PM মানে 8 to 4 এর পরেতে মোটামুটি খালিই আছে। তো সেই টাইমটায় তো এখন আমি এই জিম যাওয়া শুরু করেছি, তারপরে তো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন একটুখানি বানাচ্ছি। তো এখন মানে অনেক ব্যাপারটা বিজি হয়ে গেছে আমার, যা মনে হয় ইয়ের থেকে। এটা বিজি ভাবটা মানে আমি নিজের মধ্যে এনেছি যে এই ইউটিউবে প্যাশনটা ফলো করতে হবে বা অন্য কোনো অ্যাপের সাথে অ্যাসোসিয়েটেড আছি, ওদের হয়ে কাজ করছি, তো ওই অ্যাফিলিয়েট মার্কেটিং টাইপের বা, তো ওইটার জন্য একটুখানি হয়তো ব্যস্ত আছি ইউজির থেকে।
অ্যান্ড এখন ওই টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারছি, যে অনেক কিছুতে ইনভলভ হতে পারছি। অ্যাজ এ হোল যদি বলা হয় ইউজির থেকে অবভিয়াসলি প্রেশারটা বেশি থাকে, বিকজ ডিউটির সাথে পড়াশুনো। বাট ইন্টার্নশিপের সাথে যদি আমি কম্পেয়ার করি, তো মোর অনলেস সেম। মানে ইন্টার্নশিপে কিছু উইকস হয় যেরকম কমিউনিটি মেডিসিন, তো সেখানেতে পুরো সপ্তাহে একদিন যাই। আবার সার্জারি পিডিয়াট্রিক্সের সবথেকে বেশি ডিউটি ছিল আমার, তো ওখানে 80-90 ঘন্টা উইকে ডিউটি ছিল। তো দুটো মেলালে মোর অনলেস ওই 48 আওয়ার্স পার উইক। আচ্ছা, এইটা আমার একটা খুব জানার ইচ্ছা, মানে একদম ব্যক্তিগত কোশ্চেন আমার, যে তোমার ইন্টার্নশিপের সময় ডিউটিটাকে মেনটেন করে তুমি কি রেগুলার স্টাডিটাকে করতে পারতে, স্টাডি করতে পারতে বা গ্র্যান্ড টেস্ট তো যে প্রেশারটা থাকতো, এটা করে কি ডিউটিটা মানে কোথাও হ্যাম্পার হতো না? হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে মানে প্রথম আমাদের যে 4 মাস হয়েছিল ডিগ্রি, তারপরেতে হচ্ছে নিজের অ্যানাউন্সমেন্টটা করে। তো তখন আমার কোনো ডাইরেকশন ছিল না। আমি যেটা করি মানে আমি নিজের থেকেই এখন যা ডিসিশন নিই বা যা করার স্ট্র্যাটেজি নিজের থেকে, আমি কারণ মানে কোনো সিনিয়রের থেকে জিজ্ঞাসা করে আমি করিনি আজও। তো নিজে এক্সপেরিমেন্ট করে 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 নিজের মতো একটা বানিয়েছি, অ্যান্ড সেটাই আমি প্রোপাগেট করার চেষ্টা করছি। তো ফার্স্ট টাইম আমি বলে দিচ্ছি যে নিজের স্ট্র্যাটেজি কেন বানাচ্ছি, বিকজ ফার্স্ট টাইম আমি ফিজিওলজি গোল্ড মেডেল আর সি এর জন্য আমি সিনিয়রের কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট নিয়েছিলাম, যে গোল্ড মেডেলিস্ট ছিল। তো সেটা মানে অ্যাসিস্ট্যান্ট দিয়েছিল অ্যান্ড খুব ভালো অ্যাডভাইসই দিয়েছিল, বাট সেটা অতটা ওয়ার্কআউট করেনি। অ্যান্ড আমি ফিজিওলজিতে মুখ থুবড়ে পড়ি, কোনোটাতেই কোয়ালিফাই করিনি। তারপর দেখলাম যে বায়োকেমিস্ট্রিতে নিজে পড়ি, গোল্ড মেডেল সিএ পেয়ে গেলাম। তো তখন দেখলাম না যে না, আমি এক্সপেরিমেন্ট করে দেখবো, আমার যেটা ঠিক মনে হবে, যেটা আমার স্যুট করবে, একটু টাইম বেশি লাগবে, বাট আমার যেটা সুটেবল হবে আমি সেটাকেই ফলো করবো। তো আমিও যখন ইন্টার্নশিপে ঢুকেছিলাম অত ডাইরেকশন আমার ছিল না। আমি ওই ডিউটি করতাম, ডিউটির মাঝখানে আবার পড়তাম। তো সিনিয়ররা বলতে হয় না যে এই ইন্টার্নশিপ পিরিয়ডটা এনজয় করা উচিত, আমিও তো কান দিতাম না, কাজ করতাম, কাজ যেটুকু দরকার ওটাকু করে দিতাম। বাট ওই ডিউটির মাঝখানেতে এই রিপোর্ট ট্রেস করা হোক বা এই ওয়ার্কের রাউন্ড শুরু করার আগে হোক, ওই টাইমটা ইউটিলাইজ করতাম। নিজের রিভিশন নোটসগুলো পড়তাম মোবাইলেতে নিয়ে বা এমসিকিউ সলভ করতাম। তারপরেতে জাস্ট নিট পিজি 6 মাস আগেতেই আমাদের নোটিশটা দেয় যে এই মার্চেতে আছে, 7th of মার্চেতে নিট পিজি আছে। তো তখন আমার ডাইরেকশনটা একটা পাই, ফার্স্ট রিভিশনটা 3 মাসে শেষ করি। অ্যান্ড তারপরে আমার মোর হেকটিক পোস্টিংসে আমার ইয়ের আগেতে ছিল, নিট পিজির আগে। পিজির শুরুর দিকে শর্ট ছিল আর কমিউনিটি মেডিসিন ছিল। ও সেট, তাহলে তো তারপরে প্রেশারের দিকে হ্যাঁ আমার ডিফারেন্ট প্রেশারের সাবজেক্টসগুলো ছিল। বাট মেডিসিন ইয়েটা করে আমার বেশ ফাইনাল ইয়ার অব্দি আমার মেডিসিন অতটা ভালো লাগতো না, সার্জারি করতে বেশি ভালো লাগতো, বাট ডিউটি করে বেশ ভালো লেগেছে মেডিসিনের ক্ষেত্রে। তো সেই সময় 1-2 নাইট হয়তো রিপ্লেসমেন্ট দিতাম, সত্যি কথাই বলছি, 1-2 নাইট ডিউটি হয়তো রিপ্লেসমেন্ট দিতাম। বাট জাস্ট নিট পিজির আগেটাতে কয়েকটা রিপ্লেসমেন্ট দিয়েছিলাম। জাস্ট নিট পিজির আগেতে আমার একটুখানি ক্যাজুয়াল ডিউটি পড়েছিল, লাইক মেডিসিনটা শেষ হয়েছিল, আমার সাইকিয়াট্রি দিয়ে ওখানে বেশি ডিউটি নেই। তারপর শুরু হয়েছিল 2 সপ্তাহ ইএনটি, ওখানে খুব বেশি নেই। তারপর লাস্ট 3 উইক তারপর অ্যানেস্থেশিয়া ছিল, ওখানে তো 2 দিন আসলেই বেরিয়েছিল। তারপর লাস্ট 3 উইকসটা আমি দেখেছিলাম যে এই লাস্ট 21 ডেজটা অনেক ভাইটাল। এটা অনেকজনই বলে, অনেক ফ্যাকাল্টিসই বলে অনেক ভাইটাল হচ্ছে। তো ওখানে আমি 2 দিন ডিউটি করেছিলাম, একটা ডার্মার ডিউটি, তখন আমাদের ডার্মারও অত বেশি ডিউটি করতো না, অন করছিলাম ডার্মার ডিউটি, 1 দিন অর্থোপেডিক্সে, আর বাকি 5 দিন অর্থোপেডিক্স আর 5 দিন সার্জারি, পুরো রিপ্লেসমেন্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই লাস্টের 3 সপ্তাহটা যাতে ভালো বুঝতে পারি। ওই 3 সপ্তাহটা মানে খুব বেশি করে করেছিলাম, অ্যান্ড যার জন্য মানে মার্কসটা অনেকটা ইনক্রিজ করে 625 মতো মার্কস ছিল। সেখান থেকে গিয়ে ফাইনালি পিজিতে আর একটা এক্সাম দিয়েছিলাম, লাস্ট মক টেস্টটা, সেটা 675, তারপর 692। বাহ, গ্রেট। তো এই ডার্মার যে ব্যাপারটা, ধরো তোমার কি আগে থেকেই ডার্মাটা ফেভারিট ছিল, মানে ডার্মাটাকেই কি তুমি টার্গেট করে রেখেছিলে যে ডার্মাটাই নেবে নাকি? হ্যাঁ, এটা অবশ্যই যেরকম আমি বললাম যে নিট ইউজির ক্ষেত্রেও আমার ডাক্তারিটা অনেক আগের থেকেই ঠিক করা ছিল। তো ডার্মাও মোটামুটি পার্ট 1 ফাইনাল ইয়ার থেকেই মোটামুটি আমি ঠিক করে রেখেছিলাম, কারণ আমার একটুখানি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা দরকার ছিল, যে আমি নিজের অন্য হবিস আরও নিজের কমিটমেন্টগুলোকে পার্সু করতে পারি। তো তাই জন্য আমি দেখেছিলাম যে ডার্মাটোলজি আর রেডিওলজি সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা প্রোভাইড করে একটা ক্লিনিক্যাল ব্রাঞ্চের মধ্যে। অ্যান্ড ডার্মাটোলজিতে ক্লিনিক্সটা আছে, আমার পেশেন্টের সাথে ইন্টারাকশন করতে ভালো লাগে, তো এটা আমার জন্য ফেভারেবল ছিল ডার্মাটোলজিতে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মানে ভিজুয়াল মেমোরিটা পাবো বা ভিজুয়ালি দেখে ডায়াগনোসিস করার এটা আমার মনে হয় যে আমার নিজের কাজ আছে, আমি সেটা ফিল করেছি, অ্যান্ড ডার্মা পোস্টিং করেও দেখেছিলাম। তো সেটার থেকে দেখেই আমি বুঝেছিলাম যে আমার ডার্মাটোলজির দিকেই যাওয়া উচিত।
তো মানে এখন কি সেটা মনে হয় জাস্টিফাইড, মানে যে ডার্মাতে আসাটা জাস্টিফাইড পুরোপুরি? হ্যাঁ, অবভিয়াস, আই এম এনজয়িং দিস ট্রিপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। তো আরেকটা জিনিস এবার আমি একটু মানে মেডিকোসদের জন্য বলতে চাই, যেমন ধরো যে মানে তুমি এই যে এত কিছু ব্যালেন্স করছো, তো এখনকার মেডিকোসদের কি হচ্ছে যে মানে তাদের তো আলটিমেটলি মানে বেশিরভাগ তাদের আমি নিজেই ওয়াকালাত করি। তো সেই ক্ষেত্রে মানে এই ব্যালেন্সিং এর যে জিনিসটা, এইটা কি করে মানে এটা কি মানে যে আমার পড়াশোনার সাথে সাথে অন্যান্য জিনিসগুলোকে যে মেনটেন করবো আমি, এর জন্য কি আলাদাভাবে মানে নিজে থেকেই কিছু বলতে চাও তাদের জন্য? আমি নিজের এক্সাম্পল নিয়ে বলবো, ফার্স্ট ইয়ারে তো আমি পুরোপুরি ফোকাস ছিলাম অ্যান্ড একটা গোল্ড মেডেল একটা সিএ পেয়েছিলাম, বাট তারপরেতে তখন বুঝতেই থাকতো তারপর সেকেন্ড ইয়ারে দেখলাম যে গোল্ড মেডেল পেয়ে গেছি, আর এখন সবাই বলছে এই হানিমুন জিনিসটা। হানিমুন তো আমাদের থার্ড ইয়ার বলে, যদি আমাদের আমাদের সময় তো থার্ড সেমিস্টারটা ছিল, আমাদের তো দুটো করে সেমিস্টার ছিল। আচ্ছা আচ্ছা থার্ড সেমিস্টারটা হানিমুন সেমিস্টার, তো ওখানে আমি পড়ে জানি। আর গোল্ড মেডেল পরীক্ষাটাও ওই থার্ড সেমিস্টারে আগে আগেই হতো, ফাইনাল এমবি পড়াতে হতো। আচ্ছা আচ্ছা তো তখন আমি ওটার উপরেই পড়েছিলাম, এটা খুব বেশি পড়িনি। ওই মাইক্রোবায়োলজিতে ওই 50-60% অমনি পেয়েছিলাম, বাকিগুলো মোটামুটি পড়েছিলাম। মাইক্রো আমার ভালো লাগতো না। আচ্ছা। তো তখন একটা খারাপ ফেস গিয়েছিল, মানে আমার পারফরমেন্স অনেকটা ডিক্লাইন করেছিল। অ্যান্ড যেটা আমি ফার্স্ট ইয়ারে তো মোটামুটি ওই 7 to 10th পজিশনে হয়তো ছিলাম কলেজের মধ্যে। তো তারপরেতে হচ্ছে সেখানে সেমিস্টারের পরেতে আমার হোস্টেল থেকে শিফট করে ফ্ল্যাটে গেলাম। তো ওখানেও অনেক নয়েজের ডিফিকাল্টি ছিল, আরও হেলথ ইস্যুস ছিল, আরও অনেক কিছু ইস্যুস ছিল পার্সোনাল লাইফ। তো তার জন্য কী হলো যে মানে আমি এক্সামের আগেতে পড়লাম, বাট আমার মোটামুটি অনার্সও এসেছিলো একটাই, আর দুটোই 1 নম্বরের জন্য ছেড়েছিল, মানে অনার্সটা হয়নি। আর তো বাট আমার পজিশন ইন দ্য ক্লাস মানে 32তে স্লিপ ডাউন করে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরেতে থার্ড পার্ট 1টা শুরু হলো, তখন আমি ডেলিজেন্টলি মোটামুটি শুরু করলাম। বাট ওই তখন একটা কী হলো, লকডাউন এসে গেল। হ্যাঁ, কোভিডের জন্য সময় লাগাটা ছিল। তো আমি বাঁকুড়াতে গেছিলাম, বাঁকুড়ার মধ্যেই আটকে গেছিলাম বাবার ওইখানে। তো তখন দেখলাম দেখি যে এখন তো অফলাইন কোচিং করা যাবে না, আগে অফলাইন কোচিং নিচ্ছিলাম, তো একটা অনলাইন কোচিং নিলাম, দেন ওটার থেকে পড়া স্টার্ট করলাম। সেখান থেকে মানে বাবাদের পুলিশ জিমে যাওয়া শুরু করি, দেন জিমটা স্টার্ট হয়। তো সেখান থেকে মোটামুটি আস্তে আস্তে ছোটো ছোটো স্টেপ নিয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট করেছিলাম, যেটা রেজাল্ট দেখতে পেলাম। পার্ট 1-এ হচ্ছে গ্র্যান্ড অনার্স পেলাম, অ্যান্ড ফাইনাল ইয়ারে তো একটা গোল্ড মেডেল, সিলভার মেডেল, তার সাথে কলেজে হায়েস্ট 1 নম্বরের জন্য ছেড়েছিল, কলেজে হায়েস্ট সাবজেক্ট হায়েস্ট অনেকগুলো পেয়েছিলাম, অ্যান্ড ফাইনালি ইজি রেজাল্ট। তো এটাই বলবো না যে আস্তে আস্তে স্মল স্টেপস নিতে হবে, নিজের যে কমফর্ট জোন আছে সেটার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কি মানে হচ্ছে না, এখনকার সোশ্যাল মিডিয়া মেনলি ইনস্টাগ্রাম রিলস বা এই শর্ট ভিডিও ফরম্যাট, এটা আমাদেরকে মানে খুব এনগেজ করে রেখে দিচ্ছে, যে ডোপামিন স্পার্কটা দিচ্ছে, তার জন্য আমরা এনগেজড হয়ে থেকে যাচ্ছি ওটার মধ্যে। তো সেটার থেকে মানে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, অ্যান্ড কিছু দেখলেও ইনফরমেটিভ লং ভিডিও ফরম্যাট দেখা, তাহলে আমাদের অ্যাটেনশন স্প্যানটা এটা যেটা কমিয়ে দিয়েছে। এখন তো ডিসনি বলছে আগে যেটা মোটামুটি অ্যাটেনশন স্প্যান 2 to 3 মিনিটস ছিল, এখন ওটা 7 সেকেন্ডসে রিডিউস। ও শিট। তো এইটা যদি রিডিউস হয়ে যায় আমাদের পড়াশোনাতেও অনেকটা ক্ষতি করবে। এইটার থেকে, এই ভিসিএস সাইকেলটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ঠিক ঠিক ঠিক। তাহলে আমরা স্মল স্টেপস নিয়ে রোজ একটা ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা হোক, একটা বই স্টাডি করা হোক, নোটিফিকেশান এসব অফ করে দিতে হবে। আমি সবসময় নোটিফিকেশান কিন্তু অফ করে রাখি মোবাইলে, যে একটা নোটিফিকেশান এসে গেল আমার ডিস্ট্রাকশন হয়ে গেল, এটা যাতে না। মানে তুমি অনেকটা সোশ্যাল মিডিয়া থেকে ডিসকানেক্ট, তাই তো? মানে ডিসকানেক্টেড নয়, কানেক্টেড ডেফিনেটলি। তো এখন তো যা মেসেজ আছে হোয়াটসঅ্যাপে, আমি 7 দিন পর হয়তো সবার মেসেজগুলো দেখি, আমি তো নোটিফিকেশান অফ করেই রাখি, বিকজ ওটা ডিস্ট্র্যাক্ট করুক, যাতে নিজের মধ্যেও। আর এটা আমার মনে হয় যে মানে মেন্টাল হেলথটাকেও অনেকটা ইমপ্রুভ করে এই যে সোশ্যাল মিডিয়া, অনেকটা হলেও এখনো স্টাডিজ কতটা জানি না, বাট অনেকটা মেন্টাল হেলথটাকে অ্যাফেক্ট। তো এবার আমরা একটু মানে তোমার ডার্মা, এখন যেহেতু তুমি ডার্মা করছো, তো এই বিষয়ে একটু যাবো। ধরো তুমি এই যে ডিউটিগুলো শুরু করার পরে এখনকার দিনে তুমি সব থেকে মোস্ট কমন, তুমি কি তোমার ডেইলি প্র্যাকটিসে কোন ডিজিজটাকে দেখছো সব থেকে মোস্ট কমন, তুমি কোনটা ফেস করছো? এখানে একটা ডিজিজ এন্টিটি যদি বলতে হয়, তো এখানকার আউটডোরে যেহেতু একটা সরকারি হাসপাতাল, তো এখানে ইনফেকশনটাই বেশি কমন। তো ইনফেকশনের মধ্যে মোস্ট কমন হচ্ছে টিনিয়া পরপরিস, বা যেটাকে বলা হয় দাঁত, রিংওয়ার্ম ইংলিশে, খুবই কমন। এটাই আমাদের ব্রেড অ্যান্ড বাটার। তারপরেতে হচ্ছে যে ডার্মাটাইটিস বলে হয়, মানে ইনফ্লামেশন অফ দ্য স্কিন, যেগুলো হচ্ছে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, যারা
অনেকজনের সাবান গুঁড়ির থেকে হয়, কারণ মহিলাদেরই বেশি ভাগ ক্ষেত্রে হয়, সাপ কাট থেকে হয়। তারপরেতে একটুখানি কমন ডিজিজ যেগুলো নিয়ে আমরা সবাই জানি, যেরকম হচ্ছে অ্যাকনি, পিম্পলস, এইগুলো মোটামুটি কমন। রেয়ার জিনিস তো অনেক পাওয়া যায়। না রেয়ার নয়, মোটামুটি মানে আর কি। আচ্ছা যাই হোক, আর মানে টোটাল ধরো যে আমরা যদি ভাবি যে আমাদের ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট রয়েছে, এই জায়গাটা থেকে এই টিনিয়া কর্পোরিসটাই সব থেকে মোস্ট কমন নাকি? হ্যাঁ, এটা ট্রপিক্যাল ক্লাইমেট না, ট্রপিক্যাল মানে ওয়েট প্রেসিপিটেশনটা বেশি হয় ইকুয়েটোরিয়াল, আর হচ্ছে যে এই ট্রপিক্যাল ক্লাইমেটে এটা খুব কমন, টেম্পারেচার বেশি। এইসব ফাঙ্গাস আমরা দেখি যে মানে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় গ্রো করা বেশি পছন্দ, বেশি পছন্দ ফাঙ্গাস, এটাও এখানেই গ্রো করা বেশি পছন্দ করে। আর একটা স্যানিটেশনের ব্যাপার আছে, মানে হাইজিনটা মেনটেন রাখবো, অনেকটা চান্সেসটা কম। আচ্ছা বলছি যে ধরো স্কিন ডিজিজের ক্ষেত্রে কি কোনো এমার্জেন্সি হয়, মানে যেমন অন্যান্য ডিপার্টমেন্টে যেমন এমার্জেন্সি হয় আর কি, সব কিছুতেই কিছু না কিছু মানে মেডিকেল এমার্জেন্সি থাকে, তো স্কিন ডিজিজে কি ওরকম কিছু এমার্জেন্সি কন্ডিশন আছে? হ্যাঁ, ইমার্জেন্সি কন্ডিশন আছে, বেশ কয়েকটাই আছে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে মানে স্কিনের কোনো এমার্জেন্সি হয় না, যার জন্য ডিউটিটা কম। সেন্ট্রাল ইনস্টিটিউটগুলো হয়, সেখানে তো 110 ঘন্টা করে ডিউটি পড়ে যায় ওই এমার্জেন্সি। মানে ওটা এক্স্যাক্ট কি হয় যদি মানে নর্মাল ইয়েতে বলো? তো এখানেতে মানে এমার্জেন্সি বলতে গেলে কিছুগুলো ডিজিজ আছে, যেরকম বুলডাস ডিসঅর্ডার, মানে পুরো হাতের মধ্যে ব্লিস্টার হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, তার জন্য ওটা একটা এমার্জেন্সি হচ্ছে, ইমিডিয়েট মানে ম্যানেজমেন্ট করার দরকার আছে, স্টেরয়েডস দেওয়ার দরকার আছে। আর একটা খুব খতরনাক বিমারি হচ্ছে তো টক্সিক এপিডার্মোলাইসিস নেক্রোসিস, সেটাকে বলে, সেখানে মানে পুরো হোল বডি স্কিনই উঠে যায়, হোল বডি বার্ন একরকম বলা যেতে পারে। ওটার পেশেন্টের অবস্থা দেখতে মানে ভিজুয়ালি খুবই মানে দেখেই মনে হয় যে কী করে বাঁচবে। 30-40% মতো মোর্টালিটি থাকে, তো এটা খুবই সিভিয়ার কন্ডিশন যেটা আমাদেরকে ডিল করতে হয়। আর এখানে যে সিস্টেমটা হচ্ছে যে এখানে মেডিসিন অ্যাডমিট করে, তারপর একদিন ম্যানেজমেন্ট দিয়ে আমাদের এখানে ট্রান্সফার করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে ধরো যে এই স্বাভাবিক যে সমস্ত স্কিন ডিজিজগুলো হয়, মানে আমাদের ডে টু ডে বা প্রতিদিনকার যে স্কিন ডিজিজগুলো, মানে প্রচুর মানুষ তো এখন স্কিন নিয়ে খুব সচেতন। মানে আমি রিসেন্টলি একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, তো আমাকে এরকম জিজ্ঞাসা করছে যে এখন টপ গাছ কোনগুলো, আমি রেডিওলজি, ডার্মাটোলজি এরকম বলছে। তো ও বলছে ডার্মাটোলজি, আমি কেন ডার্মাটোলজি? বলছে হ্যাঁ ডার্মাটোলজি মানে কী করে? তো আরেকটা বন্ধু ছিল সাথে, সে হচ্ছে মানুষের এখন যদি মুখে একটা কোথাও ছোট কিছু হয়, মানে সেটা পিম্পলস না হোক, অন্য যে কোনো জায়গাতেই হোক, সে আনন্দ দেয় ডাক্তারের কাছে। স্পেশালি মানে এটা বললে আরো নিয়ে যাবে বললো। যাই হোক, তো ছেলে মেয়ে সবাই এখন একটা বিষয়ে খুব সচেতন। তো এটার জন্য কি কোনো প্রিভেন্টিভ মেজার নেওয়া উচিত, যে মানে আগে থেকে প্রিভেনশন করলে বা তাদের নিয়মিতভাবে কি চর্চা করলে এই জিনিসগুলো থেকে তারা একটু হলেও রেহাই পেতে পারে? হ্যাঁ, একটা যেহেতু এখন মানুষ অনেকটা সচেতন রয়েছে, এবং আমিও এই স্কিন জয়েন করার আগে আমিও কোনো স্কিন কেয়ার, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ দেখেছি যে তো এখন মোটামুটি এক্সপোজার পাচ্ছে, ফ্রেন্ড জানছে যে কী কী মোটামুটি একটা রেগুলার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করা উচিত। তো হ্যাঁ, সবারই একটা ডেইলি স্কিন কেয়ার রুটিন থাকা উচিত। একটা তো হচ্ছে তার মধ্যে ক্লিনজিং থাকবে, সেটা যে কোনো ফেস ওয়াশ বা মডারেট কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করতে পারে, যাতে যে কোনো ডার্ক বা অয়েলি ভাবটা আছে, যার জন্য স্কিনটা ডার্ক লাগছে বা ডাল লাগছে, সেটা একটু ইমপ্রুভ করবে। তার সাথে সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যে সানস্ক্রিন সবাইকে লাগানো উচিত। আচ্ছা, এইটা কি মানে স্কিন ভালো মানে কি এটা ক্যান্সার? আমি তো জানি যে সানস্ক্রিন সেক্ষেত্রে কি ক্যান্সার প্রোটেক্টিভ, এটার জন্য নাকি? না, আমাদের ইন্ডিয়ান স্কিন টাইপ যেটা হচ্ছে অনেক ডাক্তার স্কিন টাইপ, এখানে ক্যান্সারের বা একটু নয়, সেটা মানে এটা ব্যবহার করেছি, মানে এতে যারা টেম্পারেট জোনে আছে তাদের ওইখানের জন্য ওটা প্রোটেক্ট করে, ঠিক। বাট আমাদের ওখানে তো বরং সানস্ক্রিন বেশি লাগায় না, বিকজ ওরা ট্যানিংটা চায়। হ্যাঁ, ডিফারেন্ট ট্যানিং। একটা তো হচ্ছে যে এটা ট্যানিং থেকে আমাদেরকে প্রিভেন্ট করবে, যে অনেকজনেরই বলে যে আমার রোদে গিয়ে কালো হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, ওটা প্রিভেন্ট করবে। আরেকটা যেটা বেনিফিট হচ্ছে না, এটা রিঙ্কলসটাকে খুব প্রিভেন্ট করে, যে আমাদের বলি রেখা যেগুলো আসে, হ্যাঁ, সেটাকে অনেকটা অবধি কিন্তু প্রিভেন্ট করে, একমাত্র সানস্ক্রিনই প্রিভেন্ট করতে পারে। তো সানস্ক্রিনটা মোটামুটি একটা লেয়ার ফর্ম করে, যার জন্য যে সোলার ড্যামেজটা হচ্ছে কোলাজেনে, তো সেটার থেকে প্রিভেন্ট করে, অ্যান্ড এটাই মেনলি রিঙ্কলসটাকে প্রিভেন্ট করে। আর দুটো জিনিস সেগুলো রিঙ্কলস বা অ্যাডভান্স এজিংকে প্রিভেন্ট করে, সেটা হচ্ছে না যে সুগার খাওয়াটা একটু কমাতে হবে, আর মেন হচ্ছে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, এগুলো তাড়াতাড়ি ফাস্ট এজিং করে। তো এইগুলো বেসিক। আর একটা হচ্ছে যে বেসিক হাইজিন, যেরকম বললাম, মেনটেন করাটা দরকার, নয়তো ইনফেকশিয়াস ডিজিজ একটু হওয়ার চান্সেসটা বাড়ে। তো এই প্রপার হাইজিন, একটা ক্লিনজিং,
শীতকাল হলে ময়েশ্চারাইজার, যদি কারো ড্রাই স্কিন হয় তার জন্য একটা প্রপার ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। আমি এগুলোই বলবো যে এটুকুই বেসিক। তারপরে তো অ্যাডভান্স অনেকে করে যে সিরাম লাগানো, বাট ওগুলো একটুখানি কোনো ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করে করা উচিত। অনেকজনেরই রেটিনল সেরাম লাগিয়ে, ইভেন আমারও মানে রেটিনল সেরাম লাগাতে গিয়ে রেটিনল ডার্মাটাইটিস হয়ে গেছে। তো অনেক কিছু সাইড এফেক্ট। বা তোমার হয়ে গেছিল এটা? হ্যাঁ, না না, এই রিসেন্ট মানে আমাকে রেটিনল সেরাম দিয়েছিল। আমি যে কোনো পেশেন্টকে প্রেসক্রাইব করার আগে আমি বলি যে আমাকে এটা দিয়ে যান, আমি নিজে ট্রাই করে দেখি। আচ্ছা আচ্ছা। তো ওটার ক্ষেত্রে একটা অ্যাডভান্স এফেক্ট হয়েছিল। তো বুঝলাম যে অনেকজনের ক্ষেত্রেই অনেক স্যুট করে না। তো ডাক্তারও হয়তো ওটা বলতে পারবে না যে আপনার স্কিনে এটা স্যুট করে কিনা, তাকে নিজে করে দেখতে হবে। বাট ডাক্তারের সাজেশন চাই। যেরকম কি আজকাল অনেকে হচ্ছে ভিটামিন সি সেরাম ব্যবহার। ডেফিনেটলি আমি এটার জন্যই বলছি যে আমার অনেক স্পেশালি বন্ধু নয়, বান্ধবীদের থেকে আমি শুনি বা যারা নন মেডিকোস, তো ওরা কি মানে ওরা মানে অনেক সময় ওদের থেকে শুনলে মনে হয় যে ওরাই হয়তো ডালনাতে কিছু একটা করে নিয়েছে। সিরিয়াসলি বলতে, ঠিক আছে? যেন ওদের কাছে এত পরিমাণ হচ্ছে তুমি না শুনলে, মানে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আমি ভাবি যে কি এটা, অ্যাকচুয়ালি হয়তো নামটাই কোনোদিন শুনিনি। তো আমি সেটা যখন জিজ্ঞাসা করি যে কোন ডাক্তার দেখিয়েছিস বা কেউ সাজেস্ট করেছে, বলছি না না, এটা তুই কসমেটিক্সের যে দোকানে পাওয়া যায় ওখান থেকে। স্যার ইনস্টাগ্রাম ডেফিনেটলি ইনস্টাগ্রাম। যেহেতু মানে কসমেটোলজিটা গ্রোয়িং ব্রাঞ্চ আর টাকা পয়সা আছে, মানে ভালো রকম টাকা পয়সা আছে বলে এটাতে, যেখানে টাকা পয়সা আছে, পেশেন্ট আছে বা যেখানে ইনফ্লুয়েন্স করা যাবে সেই জায়গায় তো বেশি লোক যাবেন। এখন এখানে তো মানে কি বলবো, সফিস্টিকেটেড কোয়াকারি শুরু হয়ে গেছে। যে অনেক আগেতে টিকটক ওইসবও দেখতাম যে লাগাও গোড়া হয়ে যাওগে, ওইসব অনেক ব্যাপার আছে। এখন ইভেন স্কিন ক্লিনিক এমনিও খুলে নিচ্ছে, যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে তারা নিজেদের একটা স্কিন ক্লিনিক খুলে নিচ্ছে। এটা ভয়ানক, মানে যথেষ্ট হ্যাঁ, এটা নাম বলছে তো, এটা সফিস্টিকেটেড কোয়াকারি হচ্ছে। ইভেন হচ্ছে যে ওরা যদিও মানে আরেকটা জিনিস হচ্ছে না যে আজকাল হয়তো অনেকে জানেন না, বাট আমার ইনস্টাগ্রাম ফিডেতে আসছে যে ডেন্টিস্ট যারা MBS করেছে তারা এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে লেগেছে। তারা তাও কিছুটা কোয়ালিফাইড মানে কোর্স করে সবাই স্ট্রিমে ঢোকার চেষ্টা করছে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই ভিটামিন সি যেটা বলছিলাম, ভিটামিন সি সেরাম অনেকেই লাগাতে লাগে, বাট বলছে না যে ভিটামিন সি সেরাম কারো যদি অ্যাকনে থাকে না, সেটা কিন্তু অ্যাগ্রাভেট করবে অ্যাকনেটা। হ্যাঁ, ব্রাইটনিং এগুলো এফেক্ট থাকবে, বাট একটা গুড কোম্পানি, মেডিকেল কোম্পানি লাগানো তাহলে এফেক্ট পাবে। বাট অনেকজনেরই অ্যাকনি প্রোন স্কিন থাকে, মোটামুটি 30 to 40% পেশেন্ট মানে অ্যাকনি থেকে সাফার করে কোনো না কোনো সময়। তো তারা যদি ইউজ করে না, অ্যাকনিটা অ্যাগ্রাভেট হবে, সেটা আরও খারাপ হচ্ছে। ডেফিনেটলি এই জিনিসগুলো তো পুরোপুরি আবার কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে যে কারো কাছ থেকে এটা শোনা মানে একদমই খুবই কথা। এই সফিস্টিকেটেড কোয়াকারি বা যারা সার্টিফাইড নয় তাদের থেকে আমি বলবো যে ওদের থেকে ডিসকাস না করে একটা ভালো ডার্মাটোলজিস্টের কাছ থেকে একবার ভিজিট করেই মানে জাস্ট সাজেশন নিয়ে নেওয়াটা ভালো যে কী কী করা উচিত। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার।